আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও ইসলামী নার্সিং ভর্তি কোচিং সেন্টারে ছাত্রছাত্রী। দীর্ঘ সময় ঈদের ছুটি শেষে আমরা আবারও অনলাইন ক্লাসে চলে এসেছি। আজকের ক্লাস নেবেন আমাদের সেই নিয়মিত বাংলা শিক্ষক কাউসার স্যার। আপনারা যারা থাকবেন সবাই ক্লাস দেখে কেমন হচ্ছে অনলাইনে কমেন্ট করবেন, বা কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করলে স্যার অবশ্যই আপনাদের অ্যান্সার দিবে। সবাইকে অনেক ধন্যবাদ। স্যার প্লিজ আপনি ক্লাস শুরু করুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, দীর্ঘ ছুটির পরে আবারও তোমাদের সামনে আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত। ধন্যবাদ ইসলামী নার্সিং কোচিং এর মহাপরিচালককে এত সুন্দর একটি ক্লাসের ব্যবস্থা তৈরি করে দেওয়ার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই যারা ক্লাসের সাথে যুক্ত আছো। এই ক্লাসটি কথাগুলো ক্লিয়ার শোনা যায় কিনা এবং স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। সেই সাথে আরেকটি বিষয় যে তোমরা যারা ক্লাস করছো তারা ক্লাসটি সবচেয়ে বেশি যে যেখান থেকে দেখছো অবশ্যই নিজ নিজ জায়গা থেকে ক্লাসটি শেয়ার করবা। আরেকটি বড় বিষয় হচ্ছে যে ক্লাসটি সম্পূর্ণভাবে স্পষ্ট দেখা যায় কিনা। সেই সাথে তোমরা আরেকটি জিনিস কমেন্টে জানাবা যে তোমাদের বিগত যতগুলো সমস্যা আছে সেই সমস্যাগুলো আমাকে প্রশ্ন করবা। সেই সাথে আমরা প্রশ্নগুলো তোমাদের সমাধান দেব। আরেকটি বিষয় যে তোমাদের যেহেতু সময় একেবারেই সংকীর্ণ, বেশি দিন আর নেই, আর অল্প কিছুদিনের পরেই তোমাদের কাঙ্ক্ষিত যে স্বপ্ন সে স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের ফিক্সড হয়ে গেছে যে তোমাদের পরীক্ষা কবে হবে। আমরা বিশ্বাস করি যে তোমাদের আর মনে হয় না যে ডেট পেছাবে বা এরকমটার কোনো সম্ভাবনা নেই, যেহেতু তোমাদের ডেট একবারে ফিক্সড হয়ে গেছে এবং পরীক্ষাও আগামী 16ই মে অনুষ্ঠিত হবে। তোমাদের যে স্বপ্ন নিয়ে এসেছিল রাজশাহী শহরে ইসলামী নার্সিং কোচিং এ তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যারা আছো এবং অন্যান্য যারা আমার বিভিন্ন জায়গায় থেকে দেখছো, সবাইকে একটি বিষয় বলবো যে তোমাদের যে কোনো সমস্যা থাকলে যারা অনলাইনে অ্যাড আছো অন্তত ইসলামী নার্সিং কোচিং এর এই ফেসবুক পেজে অর্থাৎ লাইভ ক্লাসের সঙ্গে যারা অ্যাড আছো যুক্ত আছো তাদেরকে সবাইকে স্বাগতম। তোমরা একটি বিষয় গত ক্লাসেও আমরা ঈদের আগে অনেক লম্বা টাইমে একটা ছুটির পরে দীর্ঘদিন তোমরা পড়াশোনার মাঝে থেকে হয়তো দূরে ছিলা, তারপরেও জি স্যার দেখা যাচ্ছে, তারপরে তোমাদের আবার দীর্ঘদিন পরে তোমাদের সঙ্গে দেখা। একটা বিষয় তোমাদের বলবো যে আজকে যারা ক্লাসটি দেখছো, এখন পর্যন্ত যারা ক্লাসটি দেখছো তারা সকলে নিজ নিজ জায়গা থেকে ক্লাসটি শেয়ার করে ডান লিখে জানাও। সবাই নিজ নিজ জায়গা থেকে ক্লাসটি শেয়ার করে ডান লিখে জানাও। আমরা ক্লাসের ভেতরে যাব তার আগে আমরা যদি কিছু কমেন্ট পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন। প্রথমে বলছে যে মেঘা জান্নাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তন্নি তাবাসসুম। আবু সামা বলছে ম্যাথ কোন স্যার নাই? আমার মনে হয় ম্যাথ মনসুর স্যার নাই, মনসুর স্যারই নাই, মনসুর স্যার নাই ম্যাথ ক্লাস। তোমরা স্যারের ক্লাস করেছো যারা করছো। অ্যাঞ্জেল অন্তরা বলছে ওয়ালাইকুম সালাম। এমডি মারুফ বলছে জি স্যার দেখা যাচ্ছে। জীবন আবিদা। আচ্ছা, যারা ক্লাসের সাথে যুক্ত আছো তারা সবাই একটু একটা কমেন্ট করবা, সেটা হচ্ছে যারা ক্লাসটি দেখছো এখন পর্যন্ত যে কয়েকজন যুক্ত হয়েছো দ্যাটস এনাফ। এই কয়েকজনই তোমরা ক্লাসটি শেয়ার করলেও আমরা মনে হয় যে ক্লাসটি অনেক বিস্তারিত হবে এবং আমরা যে ক্লাসটি আজকে করব এই ক্লাসটি থেকে কয়েকটি প্রশ্ন বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করব এবং যেগুলো থেকে প্রশ্ন আসে তোমাদের যে বিষয় টপিকস গুলো থেকে সে বিষয়গুলোই বারবার প্রতিনিয়ত ক্লাস নেওয়ার চেষ্টা করছি। আয়াতুল রাইসা বলছে ওয়ালাইকুম সালাম। আজাদ আলী বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। সবাই সালাম নিয়েছে, উত্তর তোমরা ক্লাসটি শেয়ার করবে। আমরা ক্লাসের মধ্যে যদি যাই, আজকে আমরা টপিকস নেব শব্দের শ্রেণী বিভাগ। আমরা আজকের টপিকস শিখবো হচ্ছে শব্দের শ্রেণী বিভাগ। শব্দের শ্রেণী বিভাগ।
আমরা শুরুতে দেখেছি যে শব্দের শ্রেণী বিভাগে একটা বিষয়, দেখো তোমাদের প্রথম যে ক্লাসটি আমরা নিয়েছিলাম, রাভা বনি বলছে কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? কিয়া জান্নাত বলছে ওয়ালাইকুম সালাম। এমডি আজাদ আলী বলছে আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলা থেকে বলছি। ধন্যবাদ তোমাকে। আজাদকে অসংখ্য ধন্যবাদ। আসলে আজাদ দেখি প্রত্যেকটা জায়গায় ক্লাসের সাথে যুক্ত থাকে। শব্দের শ্রেণী বিভাগ, দেখো প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রথম যেই ক্লাস নিয়েছিলাম, আশা করি তোমরা ওই ক্লাসের সঙ্গে যুক্ত ছিল। একটা জিনিস তোমাদের জানা উচিত ছিল, যে সেটি হচ্ছে আমরা বলেছিলাম ধ্বনি ও বর্ণ সংক্রান্ত যদি কোনো বিষয় আলোচনা হয় সেটি হয় ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। আমরা বলেছিলাম যদি বাক্য সংক্রান্ত যদি আলোচনা হয় সেটি বাক্যতত্ত্বের। তারপরে আমরা বলেছিলাম অর্থ সংক্রান্ত হলে অর্থতত্ত্বের। তবে তোমাদের কাছে প্রশ্ন যে শব্দের শ্রেণী বিভাগ কোন তত্ত্বের আলোচ্য বিষয়? শব্দের শ্রেণী বিভাগ কোন তত্ত্বের আলোচ্য বিষয়? রোজ দাউসান বলছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? অ্যালেক্স নাইরা বলছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, তোমরা ক্লাসটি শেয়ার করে ডান লিখে জানাও তো। যারা ক্লাসটি করছো সবাই ক্লাসটি শেয়ার করে ডান লিখে জানাও। সবাই নিজে নিজে জায়গা থেকে ক্লাসটি শেয়ার করে ডান লেখো। ইমরান বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো ইমরান? আচ্ছা, প্রথম প্রশ্ন আমি তোমাদের কাছে করেছি, যেহেতু তোমরা দীর্ঘদিন ক্লাসের সাথে যুক্ত ছিলা, আমার মনে হয় যে ক্লাসের পরীক্ষার আগে তোমার অজানা কোনো শব্দ থাকা উচিত নয়। তারপরে সেখান থেকে একটা প্রশ্ন করেছি যে শব্দের শ্রেণী বিভাগ কোন তত্ত্বের আলোচ্য বিষয়। তোমরা একটু এটা কমেন্ট করবা। তার আগে কমেন্ট করো যে ক্লাসটি যারা শেয়ার করছো তারা ডান লিখে জানাও। সাব্বির হোসেন বলছে অনেক সুন্দর ক্লাস, ইনশাল্লাহ হবে, চেষ্টা করব। হ্যাঁ, রোজ দাউসান বলছে ডান শব্দতত্ত্বে। শব্দতত্ত্বে নুসরাত জাহান জিনি বলছে শব্দতত্ত্বে। তন্নিতা বাসুম শব্দতত্ত্ব। আচ্ছা, দেখো প্রিয় শিক্ষার্থী, এই শব্দের শ্রেণী বিভাগ নিজে যখন শব্দ উল্লেখ থাকে, আর এখানে যখন আমরা দেখতে পেয়েছি যে আমাদের অর্থ নেই, ধ্বনি নেই, বর্ণ নেই, কিচ্ছু নেই, বাক্য নেই, তাহলে আমরা নিশ্চিত আকারে বুঝে ফেলেছি যে এইটি শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। অপর নাম রূপতত্ত্ব। অপর নাম রূপতত্ত্ব। শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব। তোমরা বুঝতে পেরেছো আশা করি। তাহলে শব্দের শ্রেণী বিভাগ যদি প্রশ্ন করে যে কোন তত্ত্বের আলোচ্য বিষয়, তাহলে শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্বের। শব্দের শ্রেণী বিভাগকে 3 ভাগে ভাগ করা হয়েছে। যদি প্রশ্ন করা হয় তাহলে শব্দের শ্রেণী বিভাগকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 3 ভাগে ভাগ করেছে। একটি ভাগ হচ্ছে 1 নম্বর গঠনমূলক। 2 অর্থমূলক। 3 উৎসমূলক। আসসালামু আলাইকুম স্যার, আমি কি আসতে পারি স্যার? হ্যাঁ, রাজু ভাই ওয়ালাইকুম সালাম। আপনি অবশ্যই আসবেন। আপনি আসলে ক্লাসটা আরো সুন্দর হবে ইনশাল্লাহ। আপনি দ্রুত আসেন, যেখানে থাকেন আপনি দ্রুত আসেন, আমরাও আপনার জন্য অপেক্ষা করছি। প্রিয় শিক্ষার্থী, দেখো শব্দের শ্রেণী বিভাগ রূপতত্ত্বের আলোচ্য বিষয়। অপর নাম শব্দতত্ত্ব। শব্দের শ্রেণী বিভাগ 3 প্রকার। 1 নম্বর গঠনমূলক। 2 অর্থমূলক। 3 উৎসমূলক। 1 নম্বর বলেছি গঠনমূলক, 2 অর্থমূলক, 3 উৎসমূলক। ক্লাসটি যারা দেখছো তাদেরকে আবারও বলি যে ক্লাসটি শেয়ার করবা, অবশ্যই নিজে নিজে জায়গা থেকে ক্লাসটি শেয়ার করবা, যেন পরবর্তীতে এখান থেকে যতগুলো সমস্যা থাকবে তোমরা যেন নিজেরাই সলভ করতে পারো এবং সমাধান করতে পারো। তাহলে দেখো, আমরা যদি বলি শব্দের শ্রেণী বিভাগ শব্দতত্ত্বের বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো গঠনমূলক, 2 অর্থ, 3 উৎস। তাহলে গঠন, অর্থ, উৎস। প্রিয় শিক্ষার্থী, দেখো এই গঠনমূলক কি আবার ভাগ করেছে 2 ভাগে। 2 ভাগে ভাগ করা হয়েছে। অর্থমূলক 3 ভাগে, উৎসমূলক 4 ভাগে। তবে তোমাদের একটা কনফিউশন প্রশ্ন থাকবে যে
এই 4 ভাগে ভাগ করেছে, এটা কিন্তু নতুন বই, আমি উল্লেখ করে দিচ্ছি, এটা হচ্ছে নতুন বই। আর তোমাদের পুরাতন বই আছে 5 ভাগে ভাগ করা হয়েছে, 5 ভাগে, এটা হলো পুরাতন বই, পুরাতন বই। আবারও একটু ক্লিয়ার হও, আগে বিষয়টা বোঝো। তোমরা কিন্তু কনফিউশন হবা যে ভাই অপশনে অনেক সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন উত্তর দেয়, আবার কখনো কখনো পুরাতন বইটাকে ফলো করে 5 প্রকার নিচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু যেটা একবারে আপডেট নতুন সেটা তোমাকে ফলো করতে হবে। যে শব্দ শ্রেণীবিভাগ 3 ভাগে ভাগ করেছে, গঠনমূলক, অর্থমূলক, উৎসমূলক। গঠনমূলক কি আবার 2 ভাগে, অর্থমূলক 3 ভাগে, উৎসমূলক কি আবার 4 ভাগে। অপশনে 4 5 দুইটা থাকলে উত্তর দেবা 4, কারণ নতুন বইটা এখন কাউন্ট করা হবে, অর্থাৎ নেওয়া হবে আগে। তারপরে তোমরা যদি অপশনে 4 না থাকে তবে পরবর্তীতে 5 প্রকার নিতে পারো, তবে এটা কিন্তু পুরাতন বই তথ্যসূত্র, অর্থাৎ নতুন বই নিয়েছে 4 প্রকার, পুরাতন বই 5 প্রকার। বাদ দিয়েছে একটি, সে একটির নাম হলো অর্ধ তৎসম। অর্ধ তৎসম, এই অর্ধ তৎসমটাকে বাদ দিয়েছে, অর্থাৎ পুরাতন বই থেকে নতুন বই বাদ দিয়েছে অর্ধ তৎসম। অর্ধ তৎসম, অর্ধ তৎসম অর্থাৎ তোমরা যারা দেখছো তারা এখন এই বিষয়টাকে ক্লিয়ার হও যে নতুন বই আর পুরাতন বইয়ের পার্থক্যটাকে বোঝো। আবারও বলছি যে উৎসমূলক দিক থেকে 4 প্রকার, এটা নতুন বইয়ে, পুরাতন বইয়ে 5 প্রকার, তবে উত্তর 2টা থাকলে নেবা 4 প্রকার। বাদ দিয়েছে অর্ধ তৎসম, অর্ধ তৎসম। তাহলে আমরা যদি আবার একটু অ্যানালাইসিস করে বুঝি সম্পূর্ণটুকু, যতটুকু বুঝলাম, তাহলে শব্দের শ্রেণী বিভাগ, এই শব্দের শ্রেণী বিভাগ রূপতত্ত্বের বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। অপর না রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব 3 ভাগে ভাগ করা হয়, অর্থ, গঠন আর উৎস। গঠনমূলক দিক থেকে 2 ভাগে, অর্থমূলক 3 ভাগে, উৎসমূলক 4 ভাগে, নতুন বই পুরাতন বই 5 ভাগে। এইটুকু কারা বুঝতে পেরেছ? পরবর্তীতে আমরা যদি যাই এই গঠনমূলক থেকে, গঠনমূলক যে 2 ভাগে ভাগ করেছে, একটি হলো মৌলিক শব্দ, মৌলিক শব্দ। 2 নম্বর হচ্ছে সাধিত শব্দ, সাধিত শব্দ। মৌলিক শব্দ কি দেখো, 1 নম্বর আমরা যদি হেডলাইন করি মৌলিক শব্দ, মৌলিক শব্দ। মনে রাখবা যে শব্দ ব্যাখ্যা বা বিশ্লেষণ অথবা ভাঙ্গা যায়, সহজভাবে যে শব্দ ভাঙ্গা যায় না, তাই মৌলিক শব্দ। যে শব্দ ভাঙ্গা, ব্যাখ্যা বা বিশ্লেষণ করা যায় না সেটি হচ্ছে মৌলিক শব্দ, অর্থাৎ যেটিকে তুমি কখনো ভাঙতে পারবে না, কখনো বিশ্লেষণ করা যাবে না, কখনো ব্যাখ্যা করা যাবে না, সেটি হবে মৌলিক শব্দ। তাহলে যে শব্দ ভাঙ্গা যায় না, ব্যাখ্যা যায় না বা বিশ্লেষণ করা যায় না সেটি হচ্ছে মৌলিক শব্দ। তোমরা কয়েকদিন আগে ফেসবুকে একটা ভাইরাল দেখেছো, ওই কিরে একটা ভাইরাল দেখেছো, সেখানে উল্লেখ করা হয়েছিল যে কি, যে মধু, তাই না? সেখানে দেখো এই যে মধু, এই মধু শব্দটা কি ভাঙ্গা যায়? হ্যাঁ, ভাঙ্গা যায়। আচ্ছা দেখো, যে শব্দ ভাঙ্গা, বিশ্লেষণ বা ব্যাখ্যা করা যায় না, যে শব্দ ভাঙ্গা, বিশ্লেষণ বা ব্যাখ্যা করা যায় না, জুতা মোজা খুলে আসেন ভাইয়া, জুতা মোজা খুলে আসেন ভাইয়া মানে, আচ্ছা দেখো, যে শব্দ ভাঙ্গা, ব্যাখ্যা বা বিশ্লেষণ করা যায় না তাই হচ্ছে মৌলিক শব্দ। যেমন আমরা সবাই দেখো, আমরা যদি বলি মা, আমার পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তির কাছে তার মা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। হ্যাঁ, এই মা শব্দটিকে কি ভাঙ্গা যাবে কখনো? জীবনে সম্ভব না। আচ্ছা, মা শব্দটিকে
ভাঙ্গা যায় না। তারপরে লাল, লাল, এই লাল শব্দটিকেও ভাঙ্গা যায় না। তারপরে কান, কান, হাত, পা, মনে রাখবা, মনে রাখবা সকল অঙ্গ, সকল অঙ্গ, সকল অঙ্গ হচ্ছে মৌলিক শব্দ, সকল অঙ্গ হচ্ছে মৌলিক শব্দ। প্রিয় শিক্ষার্থী, আবারও বলি, যে শব্দ ভাঙ্গা যায় না তাই হচ্ছে মৌলিক শব্দ। মা, লাল, কান, হাত, পা, সকল অঙ্গ হচ্ছে মৌলিক শব্দ। তবে তোমাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় আসে কিন্তু যেটি, সেটি হচ্ছে গোলাপ, গোলাপ, এই গোলাপ শব্দটি আসে, যে বলে নিচের কোনটি মৌলিক শব্দ, অপশনে গোলাপ থাকে, অর্থাৎ গোলাপ হচ্ছে মৌলিক শব্দ। যে শব্দ ভাঙ্গা যায় না তাই হচ্ছে মৌলিক শব্দ, যে শব্দ ভাঙ্গা যায় না তাই হচ্ছে মৌলিক শব্দ। আবারও বোঝো, যদি বলি আমরা গঠনমূলক দিক থেকে কয় প্রকার, তাহলে আমরা গঠনমূলক দিক থেকে যদি আমরা বলি তাহলে আমরা পাই যে দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক শব্দ, দুই সাধিত শব্দ। মৌলিক শব্দটা কি? যে শব্দ ভাঙা যায় না তাই হলো মৌলিক শব্দ। যেমন মা, কান, লাল, হাত, পা, গোলাপ। তবে স্টার চিহ্ন দিবা, গোলাপ আর মা, এই দুইটা স্টার চিহ্ন দিবা। এই দুইটা প্রশ্ন আসতে পারে এবং আসে বিগত গুলোতে। এরপরে আসো, আমরা যদি বলি যে সাধিত শব্দ, সাধিত, সাধিত, সাধিত শব্দ, সেম একই কথা। যে শব্দ, যে শব্দ ভাঙ্গা, ভাঙ্গা যায়, যে শব্দ ভাঙ্গা যায় তাই, তাই সাধিত শব্দ, তাই সাধিত শব্দ। আবারও বোঝো, যে শব্দ ভাঙ্গা যায়, যে শব্দ ভাঙ্গা যায় তাই সাধিত শব্দ, যে শব্দ ভাঙ্গা যায় না সেটি হচ্ছে মৌলিক শব্দ। মারিয়া কারিম বলছে, আচ্ছা আছে আমাদের সাথে। তারপরে মীরা বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মারুফা হোসাইন বলছে ওয়ালাইকুম সালাম। তোমরা যারা যুক্ত আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে করবা। আরেকটি বিষয়, যে ক্লাসটি যারা করবা তারা অবশ্যই খাতা কলমটা সাথে নিয়ে বসবা। ইতিমধ্যে তোমরা জানছো যে ইসরায়েল এমন একটি দেশ, যে দেশ আমাদের মুসলমান ভাইদের উপরে নির্মম নির্যাতন, অত্যাচার এবং তোমরা ইত্যাদি বিষয়ের সঙ্গে তারা যুক্ত হচ্ছে। আমাদের ভাই বোন, আমরা দেখেছি কিছুদিন আগে একটি মা তার গর্ভে সন্তান প্রসব করার সময় যে পরিমাণ কষ্ট করছে, আমাদের মনে হয় এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত যে এই মুসলিম জাতি এক পর্যায়ে যদি একত্রবদ্ধ না হয়, এই মুসলিম জাতি যদি একত্রিত না হয়, তাহলে এক পর্যায়ে আমাদের জন্যই হয়তো আমরাই আমাদের গজব হয়ে থাকবো। সুতরাং আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। ইসরায়েল যতগুলো পণ্য আছে এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। ইসরায়েলি পণ্যগুলো আমাদের না খাওয়া উচিত, ইসরায়েলি পণ্যগুলো আমাদের ব্যবহার না করা উচিত। সুতরাং আমরা একটি ডিম, মনে রাখবা, একটি ডিম, ওই ডিমটিকে যদি আমরা উপর থেকে ভাঙ্গি তাহলে ওই ডিমটি, অর্থাৎ মামলেট খাওয়া যায় বা বিভিন্ন জিনিস করে খাওয়া যায়। আবার ওই একই ডিম যদি ভিতর থেকে ফেটে কিছু বের হয় তাহলে ওটি একটি বাচ্চা বের হয়, আর ওই বাচ্চা থেকে আবার বিভিন্ন ভাবে আলোড়ন সৃষ্টি করে বা বিভিন্ন বাচ্চার সৃষ্টি হয়। মনে রাখতে হবে, আমাদের বিবেক শক্তি যদি ভিতর থেকে না তৈরি হয় তাহলে আমাদেরকে কেউ বিবেক কাজে লাগাইতে পারবে না। তাহলে দেখো, সাধিত শব্দ কি? যে শব্দ ভাঙ্গা যায় তাই হচ্ছে সাধিত শব্দ। যে শব্দ ভাঙ্গা যায় তাই হচ্ছে সাধিত শব্দ। যেমন নীলাচল, নীলাচল, তাহলে নীল, নীল যে অচল, এই শব্দটিকে ভাঙ্গা যায়। তারপরে আমরা যদি বলি গোলাপি, গোলাপি, আমরা যদি বলি গোলাপি তাহলে গোলাপ, গোলাপ যোগ দীর্ঘই, তাহলে এই যে শব্দগুলো ভাঙ্গা যাচ্ছে, যদি ভাঙ্গা যায়। আবার আমরা যদি বলি ঘুমন্ত, ঘুমন্ত, তাহলে মূল শব্দ কি? ঘুম যোগ অন্ত। অর্থাৎ যে শব্দ, মনে রাখবা, যে শব্দ ভাঙ্গা যায়, যে শব্দ ভাঙ্গা যায় তাই হচ্ছে সাধিত শব্দ। যে শব্দ ভাঙ্গা যায় না সেটি হচ্ছে মৌলিক শব্দ।
তাহলে গঠনগত দিক থেকে শব্দের শ্রেণী বিভাগ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো মৌলিক শব্দ, একটা হলো মৌলিক শব্দ, একটা হলো সাধিত শব্দ। মৌলিক শব্দ যে শব্দ ভাঙা যায় তাই হলো মৌলিক শব্দ, যে শব্দ ভাঙা যায় না তাই হচ্ছে সাধিত শব্দ। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তারপর আমরা যদি আসি যে অর্থমূলক দিক থেকে, অর্থমূলক দিক থেকে শব্দের শ্রেণী বিভাগ তিন প্রকার আমরা বলেছিলাম। এক নম্বর হচ্ছে যৌগিক শব্দ। যৌগিক শব্দ, এক নম্বর হচ্ছে যৌগিক শব্দ। এক নম্বর কি শব্দ? যৌগিক শব্দ। বৈশাখী আক্তার বলছে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা দেখো, যৌগিক শব্দ। তাহলে যৌগিক শব্দটা কি মনে রাখবা সহজ করে। যৌগিক শব্দটা কি? উৎপত্তি ও গঠনগত অর্থ যদি একই হয় তাই যৌগিক শব্দ। আইরা আজলিন বলছে ওয়ালাইকুম সালাম। আখি আক্তার আখি বলছে ওয়ালাইকুম সালাম, যুক্ত আছে। আচ্ছা, ফাতেমা খাতুন, পিয়ারুল ইসলাম, ধন্যবাদ। আচ্ছা দেখো, যৌগিক শব্দ উৎপত্তি এবং গঠনগত অর্থটা একই হতে হবে। যদি একই হয় তাহলে এটাকে বলে হয় যৌগিক শব্দ। যেমন আমি যদি বলি, দেখো আমি যদি বলি কর্তব্য, 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 এই কর্তব্য মানে কি? যা করা উচিত তাই কর্তব্য। তাহলে যা করা উচিত তাই কর্তব্য। আবার আমি যদি বলি গায়ক, গায়ক কি? যে গান করে তাই গায়ক। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি বলি, দেখো কর্তব্য। আবার আমি যদি বলি মিতালি, মিতালি, তাহলে মিতালি মানে কি? মিতা মানে বন্ধু, মিতা মানে বন্ধু। তারপরে আমি যদি আরো বলি বাবু আনা, বাবু আনা, তাহলে বাবুর ভাব যার তাকে বাবু আনা বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী একটু দেখো তো, একটু মনোযোগ দাও একটু, যে আমরা যখন বলতেছি উৎপত্তি এবং গঠনগত অর্থ, উৎপত্তি এবং গঠনগত অর্থ একই হবে, উৎপত্তি ও গঠনগত অর্থ একই হবে। এবার দেখো, উৎপত্তি শব্দটি ছিল কর্তব্য, আর কর্তব্যের যা বোঝায় গঠনগত অর্থ যা করা উচিত। গায়ক উৎপত্তি শব্দ, যে গান করে তাকেই আমরা গায়ক বলি, যে নাচ করে তাকে আমরা গায়ক বলি না। মিতালি, মিতা মানে বন্ধু, অর্থ একই। বাবুয়ানা, যার বাবুর ভাব আছে তাকে আমরা বাবুয়ানা বলি। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দাও, উৎপত্তি শব্দ আর গঠনগত অর্থ বা গঠনগত শব্দ অর্থ একই যদি হয় তাহলে সেটিকে আমরা বলবো যৌগিক শব্দ। যৌগিক শব্দ। তাহলে উৎপত্তি আর গঠনগত অর্থ একই হলে নাম তার হবে যৌগিক শব্দ। এটা বুঝতে পেরেছো কিনা? এটা বুঝতে পেরেছো কিনা সবাই? তাহলে উৎপত্তি আর গঠনগত অর্থ একই হলে নাম তার যৌগিক শব্দ। উৎপত্তি ও গঠনগত অর্থ একই হলে নাম তার যৌগিক শব্দ। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছে শারমিন আক্তার, পিয়ারুল। আচ্ছা, ধন্যবাদ। দেখো, আমরা বলেছি উৎপত্তি ও গঠনগত অর্থ যদি একই হয় সেটি হয় যৌগিক শব্দ। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আসা 2 নম্বর হচ্ছে রূঢ়ি শব্দ। রূঢ়ি শব্দ, রূঢ়ি শব্দ। আমরা বলবো এবার উৎপত্তি ও গঠনগত অর্থ ভিন্ন হবে, ভিন্ন হবে। তাহলে আমরা যদি বলি
উৎপত্তি ও গঠনগত অর্থ কি হবে? ভিন্ন হবে। যেমন আমি বলতে পারি বাঁশি। বাঁশি, এই বাঁশিটাকে আমরা ভাঙলে কি পাই? বাঁশ যোগ রস্বই। প্রিয় শিক্ষার্থী দেখো, বাঁশি মানে কি? বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্র। কিন্তু এই বাঁশ মানে কি বাদ্যযন্ত্র বোঝায়? জীবনেও না। তাহলে বাঁশি মানে একটি বাদ্যযন্ত্রকে বোঝায়, আর বাঁশ মানে কিন্তু বাদ্যযন্ত্রকে বোঝায় না। আবার আমি যদি বলি প্রবীণ, প্রবীণ, তাহলে যে বিন, এই বিন দ্বারা তোমরা জানো বার্ষিকে বোঝায়। এই প্রবীণ মানে কি? বৃদ্ধ। তাহলে বৃদ্ধ যা আর বিন অর্থ কি একই না ভিন্ন? ভিন্ন। আবার বাঁশি থেকে বাঁশ যোগ রস্বই হয়, তাহলে বাঁশি এই মূল শব্দটা হচ্ছে বাঁশ। এই বাঁশি মানে বাদ্যযন্ত্রকে বোঝায়। তাহলে বাঁশি মানে কি বোঝায়? বাদ্যযন্ত্রকে বোঝায়। যখন বাদ্যযন্ত্র আমাদের সাথে যুক্ত আছে ফাইমা, আচ্ছা, বাদ্যযন্ত্রকে বোঝায়। যখন বাদ্যযন্ত্র বোঝাচ্ছে, কিন্তু এই বাঁশ দ্বারা বাদ্যযন্ত্রকে বোঝাচ্ছে না। আবার এই প্রবীণ, প্রবীণ মানে বৃদ্ধ বোঝায়, কিন্তু বীণ মানে বৃদ্ধকে বোঝায় না। আবার আমরা যদি আরো বলতে পারি সন্দেশ, সন্দেশ, তাহলে সম যোগ দেশ। দেখো, এই সন্দেশ মানে মিষ্টি। সন্দেশ মানে কি? মিষ্টি। আর সম মানে সংবাদ, সংবাদ। দেখো তো, মিষ্টি শুধু কি সংবাদ হয়? জীবনে সম্ভব। অর্থাৎ সন্দেশ মানে মিষ্টি, মিষ্টি যা আর সংবাদ কি একই? অর্থাৎ ভিন্ন। যদি একই না হয়, তাহলে যদি একই না হয়, তাহলে সেটিকে কি বলবো আমরা? আমরা সেটিকে রূঢ়ি শব্দ বলবো। কি শব্দ? রূঢ়ি শব্দ বলবো। তাহলে আবারও একটু মনোযোগ দাও। আমরা বলেছি যেই উৎপত্তি আর গঠনগত, যে উৎপত্তি আর গঠনগত অর্থ ভিন্ন হবে, অর্থ ভিন্ন হবে, সেটি হবে রূঢ়ি শব্দ। যদি অর্থ একই হয়, তাহলে সেটি হবে যৌগিক শব্দ। আবারও বোঝো, বাঁশি, বাঁশি মানে বাদ্যযন্ত্র বোঝায়, কিন্তু বাঁশিকে ভাঙলে বাঁশ যোগ রস্বই পায়, অর্থাৎ বাঁশ যা, অর্থাৎ বাদ্যযন্ত্র যা, বাঁশ কিন্তু তাই নয়। প্রবীণ মানে বৃদ্ধ, বৃদ্ধ যা, বীণ তাই নয়। আবার সন্দেশ মানে মিষ্টি, মিষ্টি যা, তাই সংবাদ নয়। অর্থ যদি ভিন্ন হয়, অর্থ যদি ভিন্ন হয়, তাহলে সেটি হবে কি? সেটি হবে রূঢ়ি শব্দ। সেক্ষেত্রে এরপর আসো, আমরা যদি 3 নম্বর আসি, যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ। তো যোগরূঢ় শব্দ সহজ ভাষায় মনে রাখবা, সমাস, সমাস নিষ্পন্ন বা সমাসবদ্ধ শব্দ। সমাসবদ্ধ সকল শব্দ, সকল শব্দ যোগরূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ। একটু মনোযোগ দাও। আবারও বলেছি, যোগরূঢ় শব্দ সমাসবদ্ধ সকল শব্দ। সমাসবদ্ধ সকল শব্দ হচ্ছে যোগরূঢ় শব্দ। সমাসবদ্ধ সকল শব্দ যোগরূঢ় শব্দ। যেমন আমরা বলতে পারি, আমরা সমাসবদ্ধ সকল শব্দ বলেছি কি? যোগরূঢ় শব্দ। আমরা বলতে পারি বিয়ে পাগলা, বিয়ে পাগলা। আমরা বলতে পারি পঙ্কজ, পঙ্কজ। আমরা বলতে পারি জলজ। আমরা বলতে পারি শুভযাত্রা, শুভ যাত্রা, শুভযাত্রা। আমরা বলতে পারি পকেট মার, পকেট মার। আমরা বলতে পারি ছাড় পোকা, সার পোকা, সার পোকা। তোমাদের কাছে, সবার কাছে একটা প্রশ্ন, সার পোকা কোন সমাস? সার পোকা কোন সমাস? সবাই একটু বলবা, সমাসের ক্লাস তোমরা করেছো। সার পোকা কোন সমাস? একটু সবাই বলবা, সার পোকা কোন সমাস? সবাই একটু কমেন্ট করে জানাও। সবাই সবাই একটু কমেন্ট করো, সার পোকা কোন সমাস? অথবা পকেট মার কোন সমাস? দুইটার যে কোনো একটি করো, যে কোনো দুইটার একটি আমাকে জানাও। দেখো, বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা, পঙ্কে জন্মে যা, জলে জল দেয় যে, শুভর জন্য যাত্রা, এই দুইটার মধ্যে যে কোনো একটি জানাও। কমেন্ট করো, দ্রুত দ্রুত কমেন্ট করো সবাই। তাহলে যোগরূঢ় শব্দটা কি? সমাসবদ্ধ সকল শব্দ হচ্ছে যোগরূঢ় শব্দ। সমাসবদ্ধ সকল শব্দ কি? যোগরূঢ়
শব্দ। সমাসবদ্ধ সকল শব্দ হচ্ছে যোগরু শব্দ। আবারও বলেছি, তাহলে আমরা যদি এইটুকু একটু একবার রিভিশন করি তাহলে আমরা খুঁজে পাবো যে শব্দের শ্রেণী বিভাগ শব্দতত্ত্বের বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। অপর শব্দতত্ত্বের বা রূপতত্ত্বের তিন প্রকার: গঠনমূলক, অর্থমূলক, উৎসমূলক। গঠনমূলক দিক থেকে দুই প্রকার: মৌলিক, সাধিত। যে শব্দ ভাঙা যায় না তাই মৌলিক, যে শব্দ ভাঙা যায় তাই সাধিত। অর্থমূলক থেকে তিন প্রকার: যৌগিক, রূঢ়ি, যোগরু। যৌগিক শব্দ উৎপত্তি ও অর্থ, অর্থাৎ উৎপত্তিগত এবং অর্থগত অর্থ একই হবে, গঠনগত। আর ভিন্ন হলে যৌগিক। রূঢ়ি শব্দ সমাসবদ্ধ সকল শব্দ, সেটি হবে সমাসবদ্ধ সকল শব্দ হবে যোগরু শব্দ। তন্নি তাবাসসুম বলছে বিয়ের জন্য পাগলা, পঙ্কে জন্মে যা। আমি বলেছি সার পোকা কোন সমাস। মেরিন আক্তার জিহাদি বলছে উপপদ তৎপুরুষ সমাস। আচ্ছা, তারপরে সবাই বলো। পকেটমার উপপদ তৎপুরুষ। সিদ্দিকা, আয়েশা সিদ্দিকা বলছে উপপদ তৎপুরুষ। আচ্ছা, এইটা বলো, সার পোকা। সার পোকা সবাই বলো, সার পোকা কোন সমাস? আচ্ছা, এরপরে আমরা যদি বলি উৎসমূলক। উৎসমূলক দিক থেকে আমরা চার প্রকার, পুরাতন বইয়ে শিখেছি পাঁচ প্রকার। আচ্ছা, এই উৎসমূলক দিক থেকে এক নম্বর শব্দ যেটা, সেটা হলো তৎসম শব্দ। তৎসময়ের অপর নাম তোমরা সবাই জানো, সংস্কৃত। সংস্কৃত। হ্যাঁ, নাফিসা বলছে তৎপুরুষ। তৎপুরুষ। আচ্ছা, তৎপুরুষ। তাহলে দেখো, উৎসমূলক দিক থেকে বলছে শাকিলা আক্তার আনিকা বলছে উপপদ তৎপুরুষ। সার পোকা উপপদ তৎপুরুষ। প্রত্যাশা দাস বলছে, ধন্যবাদ তোমাকে। জাকারিয়া জয় বলছে উপপদ তৎপুরুষ। হ্যাঁ, যারা উপপদ তৎপুরুষ বলেছো তাদেরকে ধন্যবাদ। আচ্ছা দেখো, এই উপপদ তৎপুরুষের মধ্যে এবার আসো উৎসমূলক থেকে। উৎসমূলক এক নম্বর হচ্ছে তৎসম, অপর নাম হচ্ছে সংস্কৃত। অপর নাম কি? সংস্কৃত। এই তৎসম শব্দ কিভাবে তোমরা চিনবা? এবং এই তৎসম শব্দ থেকে তোমাদের পরীক্ষায় আসে বেশিরভাগ, অর্থাৎ 90% প্রশ্ন আসে তৎসম শব্দ থেকে। আবারও বলে দিচ্ছি, এই তৎসম শব্দ থেকে আসে 90% প্রশ্ন, যদি শব্দের শ্রেণী বিভাগ থেকে প্রশ্ন করে। এই তৎসম শব্দ চেনার কয়েকটি উপায় আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখলে বা নোট করলে বুঝতে পারবা। প্রথম বিষয়টা হচ্ছে, যদি কোনো শব্দে র অথবা রেফ অথবা রফালা অথবা রিকার অথবা যুক্ত খ অথবা ক্ষীয় বর্ণ অথবা মধ্যাহ্ন অথবা মধ্যাহ্নস্ব থাকে। আবার একটু মনোযোগ দাও। যদি কোনো শব্দে র, রেফ, রফালা, রিকার, যুক্ত খ, ক্ষীয় বর্ণ, মধ্যাহ্নস্ব, এই বর্ণগুলো কোনো শব্দে থাকলে সেটি হবে তৎসম শব্দ। সেটি তুমি তৎসম শব্দ মারবা। তোমাদের গতবার প্রশ্ন এসেছিল বৃষ্টি। বৃষ্টি বৃষ্টি কি ভাষার শব্দ? তৎসম। বৃষ্টি কি ভাষার? আমি যদি বলি রণ, তিন, ঋণ, হ্যাঁ, ক্ষীণ, হ্যাঁ, এই শব্দগুলো, অর্থাৎ এই বর্ণগুলোর মধ্যে যা দেখবা, যে কোনো বর্ণ দেখলে সেটিকে মারবা তৎসম শব্দ, সেটিকে মারবা তৎসম শব্দ। 2 নম্বর, পূরণবাচক সকল শব্দ। পূরণবাচক সকল শব্দ তৎসম শব্দ। পূরণবাচক সকল শব্দ তৎসম শব্দ। আবার বোঝো, যারা একেবারে নতুন করে এই ক্লাসটি করছো তারা একটু মনোযোগ দিবা। আরো কিছু নতুন তথ্য অ্যাড হচ্ছে, সেখানেও তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা। হ্যাঁ, সেখানেও মনোযোগ দিয়ে দেখবা। তাহলে দেখো, আমি বলেছি
পূরণবাচক সকল শব্দ। পূরণবাচক সকল শব্দ হচ্ছে তৎসম শব্দ। যেমন আমরা বলতে পারি প্রথম, দ্বিতীয়া, তৃতীয়া বা তৃতীয়, দ্বিতীয়, তৃতীয়, হ্যাঁ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এভাবে কোটি কোটি কোটির যতগুলো নাম্বারে যাবে বা সংখ্যায় যাবে বা যতগুলো আসবে সবগুলো হবে তৎসম শব্দ। প্রথম, দ্বিতীয়, সবই তৎসম শব্দ। হ্যাঁ, দেখো তাহলে আমি বলেছি র, রেফ, রফালা, রিকার, যুক্ত ক, মধ্যাহ্ন, মধ্যাহ্ন স, ক্ষীয় বর্ণ, এই বর্ণগুলো যদি কোনো শব্দে থাকে তৎসম মারবা। পূরণবাচক সকল শব্দ, পূরণবাচক সকল শব্দ তৎসম। যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এভাবে যতগুলো যাবে যত যত সবগুলো হবে তৎসম শব্দ। এরপর আসো 3 নম্বর যেটা নিয়ম, যে বাংলায় 12 মাসের নাম, বাংলায় 12 মাসের নাম তৎসম শব্দ। বাংলায় 12 মাসের নাম, বাংলায় 12 মাসের নাম বলতে কি তোমরা জানুয়ারি ফেব্রুয়ারি বোঝো নাকি? না, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এগুলো অর্থাৎ বাংলায় 12 মাসের নাম তৎসম শব্দ। এরপরে আসো বাংলায় 6 ঋতুর নাম, 6 ঋতুর নাম, বাংলায় 6 ঋতুর নাম হচ্ছে তৎসম শব্দ। এরপরে আসো বাংলায় 7 দিনের নাম, 7 দিনের নাম তৎসম। যেমন শনিবার, রবিবার, সোমবার, এভাবে যতগুলো বার আছে অর্থাৎ 7টাই বার আছে, এই 7টা বারের নাম হচ্ছে তৎসম শব্দ। এই 7টা বারের নাম হচ্ছে তৎসম শব্দ। তাহলে আমরা শুরু থেকে যদি আমরা বলি তৎসম শব্দ চেনার, বলেছি র, রেফ, রফালা, রিকার, যুক্ত খ, ক্ষীয় বর্ণ, মধ্যাহ্ন, মধ্যাহ্ন স, এই বর্ণগুলো থাকলে তৎসম। এরপরে আমরা বলেছি পূরণবাচক সকল শব্দ হচ্ছে তৎসম। এরপরে বলেছি বাংলায় 12 মাসের নাম তৎসম, 6 ঋতুর নাম তৎসম, 7 দিনের নাম তৎসম। এরপরে আসো যে উপগ্রহের নাম, উপগ্রহের নাম, উপগ্রহের নাম তৎসম শব্দ। যেমন উপগ্রহ কি? চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, ভবন, তারা ইত্যাদি। হ্যাঁ, এই উপগ্রহের নাম যদি আসে, এই উপগ্রহের নাম আসলে সেটি হবে তৎসম শব্দ। এরপরে সর্বশেষ যেটা যদি আমরা বলি, হ্যাঁ, এরপরে সর্বশেষ যেটা আমরা যদি বলি যে 10 দিকের নাম, 10 দিকের নাম, 10 দিকের নাম তৎসম শব্দ। তোমরা দিক কিন্তু 4টা জানো, সত্যিকার অর্থের দিক হচ্ছে 10টা। এই 10টা দিক যদি আমরা বলি সেটা হচ্ছে কি? উত্তর, দক্ষিণ, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, পশ্চিম, ঊর্ধ্ব, হ্যাঁ, অর্ধ, ঈশান, নৈঋত, নৈঋত, অগ্নি, বায়ু। এই হচ্ছে 10টা দিক, এই হচ্ছে 10টা দিক। অর্থাৎ 10 দিকের নাম হচ্ছে তৎসম শব্দ। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঊর্ধ্ব, অর্ধ, ঈশান, নৈঋত, অগ্নি, বায়ু, এই 10 দিকের নাম হচ্ছে তৎসম শব্দ। এই 10 দিকের নাম কি? তৎসম শব্দ। আবার একটু মনোযোগ দাও, ছোট্ট করে বোঝাই। হ্যাঁ, দেখা যাচ্ছে কিনা? এবারে ছোট করে ফেলেছি। আচ্ছা দেখো, তাহলে বলেছি র, রেফ, রফালা, রিকার, যুক্ত খ, ক্ষীয় বর্ণ, মধ্যাহ্ন, মধ্যাহ্ন স, এগুলো থাকলে হয় তৎসম শব্দ। এরপরে আমরা বলেছি পূরণবাচক সকল শব্দ তৎসম শব্দ। তারপরে আমরা বলেছি যে বাংলায় 12 মাসের নাম তৎসম শব্দ, 6 ঋতুর নাম তৎসম শব্দ, 7 দিনের নাম তৎসম, উপগ্রহের নাম তৎসম, 10 দিকের নাম তৎসম, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঊর্ধ্ব, অর্ধ, ঈশান, নৈঋত, অগ্নি, বায়ু। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঊর্ধ্ব, অর্ধ, ঈশান, নৈঋত, অগ্নি, বায়ু। এ হচ্ছে 10টা দিক। এই 10 দিকের নাম হচ্ছে তৎসম শব্দ। পিচ্ছি কুইন বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তাহলে এইটুকু বোঝা গেছে কিনা? তোমরা নতুন করে একটি যারা
আমার ক্লাস করেছো তারা এটা বুঝতে পারছো যে একটা নতুন তথ্য আসছে, যে পূরণবাচক শব্দ, নাকি? আমরা বলে দিয়েছি যে পূরণবাচক সকল শব্দ হচ্ছে তৎসম শব্দ। এরপর আসো, চমৎকার একটি ক্লাস উপভোগ করতেছি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া তোমাকে। তাহলে আবার একটু মনোযোগ দাও। আমরা যদি বলি যে আমরা বলেছি শব্দের শ্রেণী বিভাগ, শব্দের শ্রেণী বিভাগ রূপতত্ত্বের বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। এটি 3 প্রকার: গঠন, অর্থ, উৎস। গঠন 2 প্রকার: মৌলিক আর সাধিত। যা ভাঙ্গা যায় তাই মৌলিক, ভাঙ্গা যায় না মৌলিক, আর ভাঙ্গা গেলে সাধিত। উৎপত্তি ও গঠনগত অর্থ একই হলে যৌগিক, ভিন্ন হলে রূঢ়ি। সমাস নিষ্পন্ন শব্দ বা সমাসবদ্ধ শব্দ হয় যোগরূঢ় শব্দ। উৎসমূলক দিক থেকে বর্তমানে 4 প্রকার, পুরাতন বই আছে 5 প্রকার। 1 নম্বর শিখেছি তৎসম, র, রে, রফালা, রিকার যুক্ত খ, কি, অবর্ণ, মধ্যাহ্ন, মধ্যাহ্ন স, এগুলো হচ্ছে সবগুলো তৎসম। পূরণবাচক সকল শব্দ হচ্ছে তৎসম। বাংলা 12 মাসের নাম তৎসম, 6 ঋতুর নাম তৎসম, 7 দিনের নাম তৎসম, উপগ্রহের নাম তৎসম, 10 দিকের নাম তৎসম, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঊর্ধ্ব, অর্ধ, ঈশান, নৈঋত, অগ্নি, বায়ু। এরপরে আসো আমরা শিখি অর্ধ তৎসম, অর্থাৎ তৎসম। তারপরে আমরা যদি বলি অর্ধ, অর্ধ তৎসম। তারপরে আমরা যদি বলি তদ্ভব, একটু সংক্ষিপ্ত আকারে যদি শিখি, এই তদ্ভবের অপর নাম আমরা জানি খাঁটি বাংলা, খাঁটি বাংলা। স্টার চিহ্ন দিয়ে রাখবা সুন্দর করে। যে প্রশ্ন আসবে, তদ্ভবের অপর নাম কি শব্দ, তদ্ভবের অপর নাম কি শব্দ, অর্থাৎ খাঁটি বাংলা। তদ্ভবের অপর নাম খাঁটি বাংলা। আমরা বলি চন্দ্র। তার আগে আমরা যদি আরেকটু পূর্ণাঙ্গ ভাবে শিখাই যে পরিবর্তন, অর্ধেক পরিবর্তন, সম্পূর্ণ পরিবর্তন, সম্পূর্ণ পরিবর্তন। একটু দেখাও, আমরা যদি বলি চন্দ্র, এখানে যদি বলি চন্দ্র, এখানে হয় চাঁদ। কর্ম কার, কর্ম আর, এখানে হয় কামার। আমরা বলি যদি হস্ত, এখানে বলি হন্থ, এখানে বলতে হয় হাত। ফার্স্ট থেকে দেখলে আরো ভালো লাগতো, এসে কিছু মিস করে দিলাম। আচ্ছা, সমস্যা নেই। মস্থ, এখানে মন্থ, এখানে মাথা। একটু তাকাও, তৎসমের অপর নাম তোমরা জানো সংস্কৃত, প্রতিদিনই বলি। তাহলে তৎসমে পরিবর্তন, অর্ধ তৎসমে অর্ধেক পরিবর্তন, আর তদ্ভবে সম্পূর্ণই পরিবর্তন। যেমন আমরা বলেছি চন্দ্র, দেখো এখানে র ফালাটা হারিয়ে গেছে, অর্ধেক পরিবর্তন হয়েছে। এই অর্ধেক পরিবর্তন হওয়ার কারণে এটি হয়ে গেছে অর্ধ তৎসম। এখানে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, একেবারে ভদ্র ভাষায় চলে এসেছে গ্রাম্য অঞ্চলের ভাষা। চাঁদ হয়ে গেছে তদ্ভব। কর্মকার, কর্ম আর হয়ে গেছে কামার। সেম একইভাবে হস্ত, হন্থ, হাত, মস্থ, মন্থ, মাথা। দেখো অর্ধেক পরিবর্তন হয়েছে। যেখানে অর্ধেক পরিবর্তন হয়েছে তার নাম অর্ধ তৎসম, যেখানে সম্পূর্ণ পরিবর্তন হয়েছে সেটি হয় তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। আবার রিপিট দেখে নিও। আচ্ছা, মারিনা মনি বলছে, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। দেখো তাহলে বুঝে নিও, তৎসমের পরিবর্তন, অর্ধ তৎসম অর্ধেক পরিবর্তন, তদ্ভব সম্পূর্ণ পরিবর্তন, অর্থাৎ সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে তদ্ভব। তবে তোমাদের প্রশ্ন আসে বারবার, আমি বারবারই বলছি একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে তদ্ভবের অপর নাম তোমাদের আসে খাঁটি বাংলা। পরীক্ষার আগ মুহূর্তে যেহেতু তোমরা এখন অবস্থান করছো, তাই যেগুলো আসে সেগুলো বারবার উল্লেখ করে দিচ্ছি। কিন্তু তদ্ভবের অপর নাম আসে খাঁটি বাংলা। আমরা আশা করি এইটুকু বুঝতে পেরেছি। আমরা যদি তারপরে যাই, দেশি শব্দ, দেশি শব্দ, দেশি শব্দ।
দেশি শব্দ। এই দেশি শব্দটা কি? দেখো, দেশি শব্দ হচ্ছে তোমাদের ওই যে মা, নানি, দাদি, চাচি যা বলে বা ব্যবহার করে সেগুলো দেশি শব্দ। যেমন যেমন গঞ্জ, যেমন গঞ্জ, ডাব, চুল, চুলা, কুলা, ঢেকি, ঢেকি ইত্যাদি। আরেকটি জিনিস মনে রাখবা, এগুলো মনে রাখলেই হবে, তার সঙ্গে আরেকটু জিনিস মনে রাখবা, সেটি হচ্ছে 2 নম্বর, সকল সকল সবজি। সকল সবজি দেশি শব্দ। আরেকটা মনে রাখবা, সকল মাছ। সকল মাছ দেশি শব্দ। যেমন চ্যাং, ব্যাং, মাগুর, সিলভার, রুই, কাতলা ইত্যাদি যতগুলো মাছ আছে সেগুলো হচ্ছে দেশি শব্দ। গঞ্জ, ডাব, চুল, চুলা, কোলা, ঢেকি, পেট। পেট উদরের ভাষার শব্দ, তবে এগুলো আসে যদি উদর না থাকে তাহলে এটাকে দেবা দেশি শব্দ। অর্থাৎ আবারও বলি, এই কোলা, ঢেকি, গঞ্জ, ডাব, চুল, চুলা, পেট এইগুলো বেশিরভাগ আসে। এর বাহিরেও যদি আসে বলে সকল সবজি কি ভাষার শব্দ, তাহলে দেবা দেশি ভাষার শব্দ। সকল সকল মাছ দেশি ভাষার শব্দ। কে কে বুঝতে পেরেছো? সুমাইয়া আক্তার রুনা বলছি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তাহলে সকল সবজি, সকল মাছ। ওকে, এরপর আসো। স্যার, ব্যাং কি মাছ? হ্যাঁ, ব্যাং একটা মাছ গো। ব্যাং মাছ। ব্যাং হচ্ছে মাছ। এই ব্যাং মাছটা যারা খায় দেখবা, ওই ব্যাং ব্যাং এক প্রকার মাছ বলা হয়। ব্যাংকে এক প্রকার মাছ বলা হয়। কারণ কি? ব্যাংটাকে যদি সিলে রান্না করা হয় তাহলে সেটি পোল্ট্রি মুরগির মতো, বা তোমরা যে মুরগিটা বেশিরভাগ সচরাচর খেয়ে থাকো ওই মাংসের মতো লাগে। এরা আবার প্র্যাকটিক্যাল আমাকে জিজ্ঞাসা করো না যে হ্যাঁ তাহলে ভাই শেষ দিকে বলে যাবেন ভাইয়া 11 তারিখ কয়টায় পরীক্ষা হবে? আচ্ছা, ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো দেশি শব্দ কি? গঞ্জ, ডাব, চুল, চুলা, কুলা, ঢেকি, পেট ইত্যাদি সকল সবজি। আচ্ছা, এরপর আমরা যদি আসি সবচেয়ে কঠিন, এই পর্যন্ত সঠিক মানে সহজ ছিল, এই পর্যন্ত সহজ ছিল। এখন থেকে যতগুলো শিখবা সবগুলো হবে কঠিন। এখন থেকে যা শিখবা সেগুলো হবে কঠিন। কেমন কঠিন? যদি আমরা বলি যে এবার আমরা প্রকারভেদে আসবো বিদেশি শব্দে। কি শব্দে? বিদেশি শব্দে। এই বিদেশি শব্দের মধ্যে হাজারো প্রকারভেদ আছে। এই বিদেশি শব্দের মধ্যে কোটি কোটি প্রকারভেদ। এই বিদেশি শব্দে যত ঝামেলা সবগুলো তোমাকে এখানে জানা লাগবে। এই বিদেশি শব্দের 1 নম্বর যদি বলো, 1 নম্বর যদি বলো, সেটি প্রথম বলতে পারো আরবি শব্দ। আরবি শব্দ। তাহলে বিদেশি শব্দের 1 নম্বর হয় আরবি শব্দ। বিদেশি শব্দের 1 নম্বরে যদি আমরা বলি আরবি শব্দ, এই আরবি শব্দগুলো একটু আমরা মনোযোগ দিলে শিখতে পারবো। আমাদের আর সচরাচর আমরা ইসলাম ধর্মের যারা অনুসারী, আমরা সচরাচর যে বিষয়গুলো প্রতিনিয়ত ব্যবহার করি বা যে বিষয়গুলোর সাথে আমরা প্রতিনিয়ত সম্মুখীন হই, আমাদের ইসলামের সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত, যেগুলো ছাড়া আমাদের ইসলামকে সুন্দরভাবে পরিচালনা করা যায় না, যেগুলো আমাদের জীবনের সাথে একান্তই প্রয়োজন, সেগুলো হচ্ছে আরবি শব্দ। মনে রাখবা। আমরা এখান থেকে একটু সহজ করে যদি আমরা বলি, একটু দেখো, আরবি শব্দের মধ্যে আমরা যদি বলি আমাদের রব কি? আল্লাহ। আমাদের রব হচ্ছে আল্লাহ। এই আমাদের রব আল্লাহ। আল্লাহ হওয়ার পরে আমাদের দিন আছে। দিনের নাম কি? ইসলাম। এই দিন ইসলামকে পালন করার জন্য আনতে হয় ঈমান। এবার ঈমান আনো কার উপরে, এটা একটু জানা লাগবে। হ্যাঁ, দেখো, তাহলে আমাদের রব হচ্ছে আল্লাহ, দিন হচ্ছে ইসলাম। ইসলামকে পালন করার জন্য আনতে হয় ঈমান। ঈমান আনবা কার উপর? ঈমান অনেক কিছুর উপর আনতে হয়। তোমরা একটা আয়াত জানো যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল খাইরি ওয়াল বাসি বাদাল মাউত। এই বিষয়গুলোর উপরে ঈমান আনতে হয়। তাহলে আমাদের রব আল্লাহ, দিন ইসলাম, আনো ঈমান,
আমানতু বিল্লাহি মানে আমানতের উপর, আমানত। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, মালাকাত অর্থাৎ মালাকাত মানে বাংলায় এটাকে বলা হয় ফেরেশতা। ফেরেশতা আবার কিন্তু ফার্সি ভাষার শব্দ, ওটা বলা যাবে না, কারণ এগুলো সব আরবি ভাষা নেওয়া লাগবে। তাহলে দেখো আমাদের রব আল্লাহ, দিন ইসলাম, আনো ইমান, আনতে হয় আমানত, তারপরে মালাকাত, ওয়া কুতুবিহি কিতাবের প্রতি, ওয়া কুতুবিহি কিতাব। কিতাব আমাদের দুইটা এখন বর্তমান, আগে মানে এই বড় কিতাবগুলোর ক্ষেত্রে বলা যাবে না কিতাব, মানে আমরা যেটা পড়ি সেটা একটা হচ্ছে কিতাব কোরআন, একটা কি কোরআন, আরেকটা হচ্ছে হাদিস। হাদিস আমরা যেটা পড়ি বড় যে চারটি কিতাব, ওই কিতাবের কথা বলি নাই। অর্থাৎ কিতাব হচ্ছে দুইটা, একটা হলো কোরআন আর একটা হাদিস। ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হয়, রাসূলের প্রতি ঈমান আনতে হয়। ওয়াল আখিরি, আখিরাতের প্রতি ঈমান আনো, ওয়াল আখিরি, আখিরাতের প্রতি ঈমান আনো। অল কদরি, কদরের প্রতি ঈমান আনো। অল খয়রি, অল বাসি বাদাল মাউত, মাউত তোমার চলে আসবে কনফার্ম। আমরা যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হতে পারে। তাহলে দেখো আমি বলেছি আমাদের রব আল্লাহ, দিন ইসলাম, আনো ইমান, ইমান আনো আমানতের উপর, মালাকাত কিতাব, কিতাব দুইটা কোরআন আর হাদিস, ও রাসূল, রাসূলের প্রতি, আখিরাত, আখিরাতের প্রতি, কদর, মাউত। এই মাউতের আগে, এই মৃত্যুর স্বাদ গ্রহণ করার আগে তোমাকে করতে হয় সালাত আদায় করতে হয়। কি আদায় করা হয়? সালাত। এই সালাত আদায় করার আগে তোমাকে করতে হয় ওযু, তারপরে করতে হয় গোসল, গোসল, তারপরে করতে হয়, কোথায় যেতে হয়? মসজিদে। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে ভাই গোসলের আগে ওযু কেন? দেখবা যারা মাঝে মাঝে গোসল করা অবস্থায় ব্রেন স্ট্রোক করে বা স্ট্রোক করে, এক কথায় স্ট্রোক করে, এর গোসলের ধরন না জানার কারণে। গোসল আমরা সচরাচর করি কি? সবার আগে মাথায় পানি দিয়ে দিই, এই হচ্ছে আমাদের গোসল। গোসলের সিস্টেম হচ্ছে যে অজু করে গোসলটা করলে তুমি কখনো স্ট্রোক করবা না, অর্থাৎ গোসল অবস্থায়। অথবা গোসলের সিস্টেম হচ্ছে আগে ডান পায়ে, তারপরে বাম পায়ে, তারপরে ডান গালে, তারপরে বাম, তারপরে আস্তে করে মাথায়। যদি এই সিস্টেমে কেউ গোসল করে তাহলে সে কখনোই, বিজ্ঞান বলে সে কখনোই সে গোসল করা অবস্থায় স্ট্রোক করবে না। অর্থাৎ তাহলে সালাত, সালাতের আগে তুমি করো কি? গোসল, অজু, অজুর পরে করো গোসল, গোসলের পরে যাও মসজিদ। আর এই মসজিদে সবার আগে যায় মুয়াজ্জিন, মসজিদে সবার আগে কে যায়? মুয়াজ্জিন, মুয়াজ্জিন। আগামী শুক্রবার এই ক্লাসের উপর অনলাইন পরীক্ষা নেওয়া হবে। আচ্ছা কয়টায় নেওয়া হবে এটাও একটু বলে দিয়েন, ছেলে মেয়ে জিজ্ঞাসা করছে। আচ্ছা দেখুন, তাহলে আমরা বলেছি যে মুয়াজ্জিন, এই মুয়াজ্জিন গিয়ে কি দেয়? মুয়াজ্জিন গিয়ে দেয় কি? আজান। কি দেয়? আজান। এই আজান দেওয়ার পরে আসে হলো ইমাম সাহেব। কি আসে? ইমাম সাহেব। ইমাম সাহেব এসে কি পড়ায়? খুতবা পড়ায়। খুতবা, খুতবা। এই খুতবার পরে কি করে? জুম্মার নামাজ পড়ায়, জুম্মার নামাজ পড়ায়, অর্থাৎ সালাত পড়ায়, তাই না? তারপরে দেখো এই জুম্মার নামাজ পড়লাম, আমরা পবিত্র একটি মাস পেয়েছিলাম, এই পবিত্র মাসের নাম হচ্ছে মাহে রমজান। মাহে রমজান মাসে পালন করতে হয় সিয়াম। কি পালন করতে হয়? সিয়াম। সিয়াম পালন করে আমাদের একটি মাস সিয়াম পালন করার ফলে আমাদেরকে দিতে হয় ফিতরা। কি দিতে হয়? ফিতরা। তারপর ফিতরা দেওয়ার পরে যদি কারো টাকা বেশি থাকে দিতে হয় যাকাত। তারপরে যেতে হয় হজে। কোথায় যেতে হয়? হজ। আমাদের পবিত্র দুইটা দিন আছে, একটির নাম হচ্ছে ঈদুল ফিতর, একটির নাম হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আজহা। আজহা। তাহলে ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এই ঈদুল ফিতর আর ঈদুল আজহার পরে তোমার জীবনে চলে আসে মাউত, অর্থাৎ মৃত্যু চলে আসে। মৃত্যুর প্রথম ধাপ হচ্ছে কবর। মৃত্যুর প্রথম ধাপ হচ্ছে কবর। কবরে যখন রাখা হয়, যখন কবরে রেখে আমাদের আত্মীয় স্বজন যারা আমাদেরকে মাটি দেওয়া যেতে যায় বা জানাজা দিতে যায়, এই জানাজা দেওয়ার পরে যারা চলে আসে 40 ধাপ পার করে যায়, তখন ওই সাথে সাথে দুইটা ফেরেশতা আসে। ফেরেশতার নাম হচ্ছে মুনকার নাকির। মুনকার নাকির। এই মুনকার নাকির প্রশ্ন করে তিনটা, মার রব্বুকা, মার দিনুকা, মার নাবিউকা। অর্থাৎ তোমার রব কি, তোমার দিন কি, তোমার অর্থাৎ রাসূল কে। এই মুনকার নাকির প্রশ্ন করার পরে তোমার মুনকার নাকিরের পরে কবরের পরে তোমার শুরু হয়ে যায় হাসর, অর্থাৎ হাসরের জীবন শুরু হয়ে যাবে। তারপরে কিয়ামত শুরু হবে,
তারপরে আখিরাত শুরু হবে, তারপরে কদর, এই আখিরাত কিয়ামত এগুলোর পরে মিজান আসবে। এই মিজান, দেখো এই মিজানের রায় আছে না নেই? আছে। এই রায়টা দেয় এজলাস। এজলাস। এবার দেখো এরপরে দেখো যখন আমরা এজলাস দিচ্ছে, এই এজলাসটা রায় দেওয়ার পরে আমরা কেডি পাঠক দেখেছি, অর্থাৎ আদালত বসবে। কি বসবে? আদালত বসবে। এই আদালত বসে আমাদের নেওয়া হবে হিসাব নিকাশ। কি নেওয়া হবে? হিসাব নিকাশ নেওয়া হবে, অর্থাৎ হিসাব নিকাশ নেওয়া হবে। এই হিসাব নিকাশটা কিভাবে হবে? হিসাব নিকাশটা হবে নগদ অথবা বাকিতে, নাকি? তাহলে নগদ, নগদেই হবে, নগদ অথবা বাকি। অর্থাৎ এখন আমরা যা করছি সেগুলো বাকি, তাই নগদ। যখন হিসাব নেওয়া হবে নগদে, এই যে নগদ বাকিতে হিসাব নেওয়া হবে। এই যখন দেবে, রায়টা দেবে, তখন হাকিম বসবে। কি বসবে? হাকিম। অর্থাৎ রায়টা ঘোষণা করবে। রায়টা ঘোষণা করার পরে এই হাকিম ঘোষণা করবে। একটা জিনিস মনে রাখবা, স্যার আপনাকে মিস করছি, আমি অনেক মিস করি ভাই, আরবি ক্লাস হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো এই হাকিমের পরে তোমাদেরকে একটা ঘোষণা দেওয়া হবে। তখন ঘোষণায় তোমাদের পার হতে হবে পুলসিরাত। কি পার হতে হবে? পুলসিরাত। এই পুলসিরাত যারা পার হতে পারবে বিদ্যুতের ন্যায়, তারা পাবা জান্নাত। কি পাবা? জান্নাত। আর যারা পার হতে পারবা না, তারা পাবা জাহান্নাম। জাহান্নাম। এই জান্নাত আর জাহান্নাম মহান রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টির 1450 বছর আগে সৃষ্টি করেছে কলম। জান্নাত আর জাহান্নাম লেখা হবে কলম দিয়ে। কি দিয়ে লেখা হবে? কলম দিয়ে। এই হচ্ছে আরবি ভাষার শব্দ। এই হচ্ছে আরবি ভাষার শব্দ। এ হচ্ছে আরবি শব্দ, অর্থাৎ আরবি ভাষার শব্দ। একটু একটু দেখলেই বুঝতে পারবা। হ্যাঁ, একটু দেখো। তাহলে আমাদের একবার শেষ যদি বলি, একটু মনোযোগ দাও। স্যার আপনাকে মিস করছি। আচ্ছা, আল্লাহ, আমাদের রব আল্লাহ, দিন ইসলাম, আনো ইমান, ইমান আনো আমানত, মালাকাত, কিতাব, কিতাব দুইটা, কোরআন আর হাদিস, কোরআন হাদিসের পরে রাসূলের পরে আনো আখিরাত, কদর, মাউত, মাউতের আগে তোমার সালাত, সালাতের আগে ওযু, ওযুর আগে গোসল, ওযুর পরে গোসল, গোসল করে মসজিদে যাও, মসজিদে সবার আগে যাই মুয়াজ্জিন, মুয়াজ্জিন গিয়ে দেয় আযান, আল্লাহু আকবার। তারপরে কে আসে? ইমাম আসে। ইমাম আসে কি করে? খুতবা পড়ায়। খুতবার পরে জুম্মার নামাজ পড়ায়। তারপরে সিয়াম, সিয়ামের পরে ফিতরা দিতে হয়। ফিতরা দেওয়ার পরে যদি কারো টাকা থাকে যাকাত, আরো বেশি টাকা থাকলে হজ। তারপরে ঈদুল ফিতর আর ঈদুল আযহা, পবিত্র দুইটা দিন। তারপরে কবর চলে আসে। কবরে প্রশ্ন করে দুইটা ফেরেশতা, নাম তার মুনকার নাকির। হাসর, কিয়ামত, মিজান, রায়, এজলাস, আদালত বসে। আদালতের পরে আদালতে নগদ বাকি হিসাব করা হয়। তারপরে হাকিম, পার হতে হয় পুলসিরাত। পুলসিরাত পার হয়ে পাবা জান্নাত অথবা জাহান্নাম। আর এই জান্নাত জাহান্নাম লেখা হবে কলম দিয়ে। এগুলো সব আরবি ভাষার শব্দ। এগুলো সব আমার কথা দেখা যাচ্ছে? হ্যাঁ, মিস টাকা। ওরে বাবা, আইডির নাম মিস টাকা। হ্যাঁ, মিস টাকা বলছে অসাম, কিছু বুঝতে পারছি না। ভাইয়া কেন বুঝতে পারছেন না আপনি? বোঝার তো কথা, সহজ করে বোঝানোর চেষ্টা করছি। আমার কথা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনাকে সুন্দর দেখা যাচ্ছে, যেই হন। তাহলে দেখেন একটু, তাহলে আমরা বলেছি যে কেন বুঝতে পারছেন না, একটু দেখেন আপনি। তাহলে আমরা বলছি আরবি শব্দ। আরবি শব্দ আমরা দৈনন্দিন জীবনে যা পালন করি, আমাদের ইসলামের সাথে যেগুলো যুক্ত, সেগুলো হচ্ছে আরবি শব্দ। আমরা যদি এগুলো বলি তাহলে এগুলো হয়ে যাবে। আরবি শব্দটা আমার মনে করি, আশা করি তোমরা পরবর্তীতে নোট করে নেবা। আচ্ছা, এরপর আসো মেক্সিকান ভাষার শব্দ। মেক্সিকান ভাষার শব্দ। মেক্সিকান ভাষার শব্দ, অর্থাৎ মেক্সিকান শব্দ। দেখো মেক্সিকান শব্দটা কি? একটা হলো চকলেট, চকলেট, আর দুই হচ্ছে বিড়ি। এই দুইটা শব্দ হচ্ছে মেক্সিকান ভাষার শব্দ। মেক্সিকান ভাষার শব্দ চকলেট আর বিড়ি। মিস টাকা, হ্যাঁ আমার কথা দেখা যাচ্ছে। বাংলা থেকে আরবি সহজ ভাইয়া। আচ্ছা আচ্ছা, তুমি মনোযোগী হও ক্লাসে। হ্যাঁ, আমরা সবাইকে মনোযোগী হওয়ার কথাই বলতেছি। ধন্যবাদ আজাদকে। দেখো মেক্সিকান ভাষার শব্দ একটা হলো চকলেট আর বিড়ি। বর্তমান তৎকালীনে নাকি বর্তমান
মেয়েরা যদি বলি ফুচকা চটপটি এগুলো বেশি পছন্দ করে, সাথে চকলেটও পছন্দ করে, আইসক্রিমও পছন্দ করে। ছেলেরা যেটা পছন্দ করে তোমরা জানো, এখন বর্তমানে ছেলেরা চকলেটই পছন্দ করছে। তাহলে দেখো, তাহলে মেক্সিকান ভাষার শব্দ চকলেট আর বিড়ি। এরপর আমরা যদি বলি যে জাপানি ভাষার শব্দ, জাপানি ভাষার শব্দ, এই জাপানি ভাষার শব্দ কি? জাপানি ভাষার শব্দ রিক্সা হাসনা হেনা, হাসনা হাসনা হেনা, রিক্সা আর হাসনা হেনা। গ্রিক, গ্রিক শব্দ হচ্ছে দাম, গ্রিক শব্দ হচ্ছে দাম। বার্মা, বার্মা অথবা মায়ানমার, মায়ানমার ভাষার শব্দ হচ্ছে দুইটি, লুঙ্গি আর ফুঙ্গি, লুঙ্গি আর ফুঙ্গি। আবার বুঝো, মেক্সিকান ভাষার শব্দ চকলেট আর বিড়ি, জাপানি রিক্সা হাসনাহেনা, গ্রিক দাম, বার্মা বা মায়ানমার হচ্ছে লুঙ্গি আর ফুঙ্গি, লুঙ্গি আর লুঙ্গি আর ফুঙ্গি। ওকে, আচ্ছা, তারপরে আসো গুজরাটি ভাষার শব্দ, গুজরাটি ভাষার শব্দ খদ্দর, খদ্দর আর হরতাল, হরতাল, খদ্দর আর হরতাল। এরপর আসো পাঞ্জাবি ভাষার শব্দ, পাঞ্জাবি ভাষার শব্দ, পাঞ্জাবি ভাষার শব্দ এটা গুরুত্বপূর্ণ, চাহিদা, চাহিদা আর শিখ, চাহিদা আর শিখ, এই দুইটা হচ্ছে পাঞ্জাবি ভাষার শব্দ, পাঞ্জাবি ভাষার শব্দ। তারপরে আসো ওলন্দাজ ভাষার শব্দ, ওলন্দাজ, ওলন্দাজ মনে রাখবা, তাস, তাস সংক্রান্ত, তাস সংক্রান্ত সকল শব্দ, সকল শব্দ ওলন্দাজ ভাষার শব্দ, তাস সংক্রান্ত সকল শব্দ ওলন্দাজ ভাষার শব্দ, তাস সংক্রান্ত সকল শব্দ ওলন্দাজ ভাষার শব্দ। তাসের একটি নাম আছে হরতন, তাসের একটি নাম কি? হরতন। আরেকটি নাম আছে রুইতন, রুইতন। সবচেয়ে বড় যেটা তোমরা ভাবো টেক্কা, টেক্কা। তারপরে আছে ইস্কাপন, ইস্কাপন। তারপরে আছে তুরুপ, তুরুপ। এগুলো আসে সচরাচর। তাস সংক্রান্ত সকল শব্দ হচ্ছে ওলন্দাজ ভাষার শব্দ, তাস সংক্রান্ত সকল শব্দ হচ্ছে ওলন্দাজ ভাষার শব্দ, তাস সংক্রান্ত সকল শব্দ ওলন্দাজ ভাষার শব্দ। এইটুকু বুঝতে পেরেছো কিনা দেখো, তাস সংক্রান্ত সকল শব্দ হচ্ছে ওলন্দাজ ভাষার শব্দ, তাস সংক্রান্ত সকল শব্দ ওলন্দাজ ভাষার শব্দ। তাহলে মেক্সিকান চকলেট আর বিড়ি, জাপানি রিক্সা হাসনাহেনা, গ্রিক দাম, বার্মা মায়ানমার হচ্ছে লুঙ্গি বা ফুঙ্গি, গুজরাটি খদ্দর বা হরতাল, পাঞ্জাবি চাহিদা বা শিখ, ওলন্দাজ তার সংক্রান্ত হরতন, রুইতন, টেক্কা, ইস্কাপন, তুরুপ। এগুলো হচ্ছে ওলন্দাজ ভাষার শব্দ। ফরাসি ভাষার শব্দ, ফরাসি, ফরাসি শব্দ টেকনিক মনে রাখবা, কাকু রেডি, কাকু রেডি, কাতে কার্তুজ, কাতে কার্তুজ, কুতে কুপন, কুতে কুপন, রেতে রেস্তোরা, রেস্তোরা অথবা রেনেসা, রেনেসা। পারিভাষিক শব্দ আসতে পারে রেনেসা পুনর্জন্ম, ডিতে ডিপো, ডিতে ডিপো। ফরাসি ভাষার শব্দ, ফার্সি আলাদা ফরাসি আলাদা, এখানে আবার ভেবে নিতে হবে। ফরাসি ভাষার শব্দ কাকু রেডি, কাতে কার্তুজ, কুতে কুপন। ভাইয়া এই ক্লাস কোন ক্লাস এর হচ্ছে? না আরবি শিক্ষা নার জন্য শুধু? এই ভাই তুমি কি বুঝতে পারো নাই? এই শেষ করব। দেখো তাহলে ফরাসি ভাষার শব্দ কাকুরেদি, কার্তুজ, কুপন, রেস্তোরাঁ, রেনেসা, ডিপো। এইটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা? দেখো এইটুকু বুঝতে পেরেছো কিনা? দেখো আরেকটি দেখো, আমরা কয়েকটা শিখাই শেষ করে দেব। চীনা ভাষার শব্দ, চীনা, চীনা মনে রাখবা,
চ দিয়ে যেগুলো হয়, চা, চিনি, চিনি, লিচু, লুচি, 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 সাম্পান, সাম্পান, চা, চিনি, লিচু, লিচু, সাম্পান, এলাচি, 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 এগুলো হচ্ছে চীনা ভাষার শব্দ, চীনা ভাষার শব্দ। তুর্কি, সরি, হিন্দি ভাষার শব্দ মনে রাখবা, হিন্দি, হিন্দি। তার আগে কয়েকটি শব্দ মনে রাখবা, মা, বাবা, খালা, মা, বাবা, খালা, মা, বাবা, খালা। এই মা হচ্ছে তদ্ভব, তদ্ভব, বাবা হচ্ছে তুর্কি, আর খালা হচ্ছে আরবি, খালা হচ্ছে আরবি। এই তিনটা বাদে পৃথিবীর সকল আত্মীয় শব্দ হচ্ছে হিন্দি ভাষার শব্দ, যেমন চাচা, চাচি, নানা, নানি, নানি, এগুলো হচ্ছে হিন্দি। তাছাড়াও এই হিন্দি ভাষার শব্দ আছে চানাচুর, 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 পানি। তাহলে ভাইও হবে, বোন, এগুলো হচ্ছে হিন্দি ভাষার শব্দ। প্রিয় শিক্ষার্থী দেখো, চা, চিনি, লিচু, লুচি, এলাচি, সাম্পান, এগুলো হচ্ছে চীনা ভাষার শব্দ। আমরা ক্লাসের শেষ পর্যায়ে তোমরা যারা এই ক্লাসটি একবার সম্পূর্ণভাবে দেখছো, কিছু অংশ দেখো, এগুলো হিন্দি শব্দ বলছি, চা, চিনি, লিচু, লুচি। তার মধ্যে তোমাদের যেগুলো আসে, আরেকটা জিনিস সর্বশেষ আমরা বলছি, সর্বশেষ আমরা যেটা বলছি পর্তুগিজ ভাষার শব্দ, পর্তুগিজ ভাষার শব্দ। এই পর্তুগিজ ভাষার শব্দগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে মনে রাখবা যে পর্তুগিজ ভাষার শব্দ কোনগুলো। পর্তুগিজ ভাষার শব্দ হচ্ছে আনারস, আনারস, এটা ছন্দ আকারে ছিল, আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি, আনারস। মিশ্র, আচ্ছা মিশ্র শব্দটা দেখো, মিশ্র কি, যেমন হেড, মৌলবি। হেড তুমি কি জানো ইংরেজি, মৌলবি কি আরবি, তাহলে এটা তোমরা মানে একটু ভাবলে উত্তর পাবা। আনারস, পেঁপে, পেঁপে, গির্জা, গির্জা, চাবি, চাবি, আলমারি, আলমারি, হ্যাঁ, তারপরে পাদ্রি, পাদ্রি, যুবক, 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 বালতি, সাবান, সাবান, তারপরে বিস্কুট, বিস্কুট। আর তোমরা যেটা ভাইরাল হয়েছো, যেটা শুনেছো যে তরমুজ, তরমুজ, যেটা শুনেছো, এই তরমুজ বর্তমানে, বর্তমানে এটাকে ফার্সি ভাষার শব্দ বলা হচ্ছে, ফার্সি, ফার্সি বলা হচ্ছে, ফার্সি। কোন কোন জায়গায় গ্রিকও বলছে, কিন্তু উত্তর নিচ্ছে ফার্সি। তাহলে তরমুজটা হচ্ছে ফার্সি। তাহলে আনারস, পেঁপে, গির্জা, চাবি, আলমারি, পাদ্রি, যুবক, বালতি, সাবান, বিস্কুট, তোয়ালে, তোয়ালে, এগুলো হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। এগুলো একটু মনে রাখবা, এগুলো হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যে বিষয়গুলো করেছো আমরা যদি শুরু থেকে একবার দেখি, তাহলে তোমরা বুঝতে পারবা। সেটি হচ্ছে সর্বশেষ আমরা বলেছিলাম প্রথমে শব্দের শ্রেণীবিভাগ, শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় 3 ভাগে ভাগ করে, গঠন, অর্থ, উৎসমূলক। তারপরে বলেছিলাম 2, 3, 4 ভাগে, অর্থাৎ পুরাতন নতুন বই 4, পুরাতন বই 5 ভাগে। অর্থাৎ আরেকটি বিষয় হচ্ছে যে আগামী শুক্রবারে কয়টায় পরীক্ষা? 7টায়। আগামী শুক্রবারে তোমরা যে প্রশ্ন করেছিলা সন্ধ্যা 7টায় তোমাদের এই টপিকস এর উপরে অনলাইন পরীক্ষা হবে। তোমরা অনলাইন পরীক্ষা দিয়ে নিজেকে আবারও জাস্টিফাই করতে পারো। দেখো, তারপরে আমরা বলেছিলাম যে গঠনমূলক দিক থেকে 2 প্রকার, মৌলিক আর সাধিত, যা ভাঙ্গা যায় না তাই মৌলিক। সকল অঙ্গ মৌলিক শব্দ, মা, লাল, এগুলো মৌলিক শব্দ। সাধিত শব্দ বলেছিলাম যে শব্দ ভাঙ্গা যায়, যায় তাই হচ্ছে সাধিত শব্দ। যেমন বলেছিলাম নীলাচল, গোলাপি, ঘুমন্ত, চলন্ত, ডুবন্ত, যাই বলো না ইত্যাদি। তারপরে অর্থমূলক, উৎপত্তি ও গঠনগত অর্থ একই হলে সেটি হয় অর্থমূলক। এরপরে বলেছিলাম উৎপত্তি ও গঠনমূলক অর্থ যদি ভিন্ন হয়, যেমন বাঁশি, বাঁশি মানে বাদ্যযন্ত্র, কিন্তু বাঁশ রসই অর্থে একই হয় না, তাইলে এটা হয় রুড়ি শব্দ। এরপর আমরা বলেছিলাম যোগরূঢ়, সমাসবদ্ধ সকল শব্দ হচ্ছে যোগরু শব্দ। এরপরে আমরা বলেছিলাম তৎসম, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখান থেকে তোমাদের প্রশ্ন আসে বিগত বছরে যাগুলো আসছে, সের মধ্যে একটি অন্তর্ভুক্ত হচ্ছে র, রেফ, রফলা, রিকার, যুক্ত ক, মধ্যাহ্ন, কিয় বর্ণ, এগুলো থাকলে
পূরণবাচক সকল শব্দ, বাংলায় 12 মাসের নাম, 6 ঋতুর নাম, 7 দিনের নাম, উপগ্রহের নাম, 10 দিনের নাম, 10 দিকের নাম। তারা 10 দিকের মধ্যে তোমরা জানো 4টি দিক, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আমি আরো 6টি বলে দিয়েছি, ঊর্ধ্ব, অর্ধ, ঈশান, নৈঋত, অগ্নি, বায়ু। এই হচ্ছে 10টা দিক। তারপরে আমরা বলেছিলাম অর্ধেক পরিবর্তন হলে নাম, অর্ধতৎসম, সম্পূর্ণ পরিবর্তন হলে তৎসম। এরপর বলেছিলাম গঞ্জ, ডাব, চুল, চুলা এগুলো সকল সবজি, সকল মাছ হচ্ছে দেশি ভাষার শব্দ। এরপর আমরা আরবি শব্দগুলো আমরা বলেছিলাম সেম ওইভাবে, আল্লাহ, ইসলাম, ঈমান, আমানত। আমরা এইভাবে আরবির আয়াত দিয়ে বলছিলাম যে আমাদের আমানত, প্রথমে ঈমান আনতে হয় আমানতের উপর, তারপর মালাকাত, অর্থাৎ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল আখিরি ওয়াল কদরি ওয়াল খাইরি ওয়াল বাসি বাদাল মাউত। এরপরে আমাদের আগে সালাত পড়তে হয়, সালাতের আগে ওযু, ওযুর পরে গোসল, গোসলের পরে মসজিদে যাও, মুয়াজ্জিন যায়, আযান দেয়, ইমাম যায়, খুতবা পড়ায়, জুম্মার নামাজ পড়ায়। আমাদের পবিত্র মাস মাহে রমজান, সিয়াম পালন করতে হয়। প্রতি একটা মাস পালন করার পরে তোমাকে দিতে হয় ফিতরা, জাকাত, হজ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তারপরে কবরে প্রথম রাখার পরে তোমাকে ফেরেশতা আসে 2টা, মুনকার নাকির প্রশ্ন করে 3টা, মার রব্বুকা, মার দিনুকা, মার নাবিকা। তারপর হাসর, কিয়ামত, মিজান, আখিরাত এগুলো আছে, রায়, এজলাস, আদালত। আদালতে আমরা দুনিয়াতে যা কাজ করছি সেগুলো এখন বাকি, আর আখিরাতে হয়ে যাবে নগদ, তাই নগদ আর বাকি। তারপরে আমাদের হাকিম রায় ঘোষণা করে, রায় ঘোষণা করার পর আমাদের পার হতে হয় পুলসিরাত। পুলসিরাতে যারা পার হতে পারে তাই পায় জান্নাত, আর জান্নাত যারা পাবে না তারা জাহান্নামে যাবে। আর জান্নাত জাহান্নাম সৃষ্টি করার আগে, পৃথিবী সৃষ্টির 1450 বছর আগে সৃষ্টি করা হয় কলম, আর কলম দিয়ে জান্নাত জাহান্নাম মহান রব্বুল আলামিন লেখেন, তাই হচ্ছে আরবি ভাষার শব্দ। এরপরে আমরা বলেছি মেক্সিকান, মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে চকলেট, আর ছেলেরা যেটা পছন্দ করে না বলি উল্টোটা হয়ে গেছে, এখন ছেলেরা পছন্দ করছে চকলেট আর মেয়েরা বিড়ি। তাহলে বিড়ি আর চকলেট মেক্সিকান। জাপানি রিক্সা আর হাসনাহেনা। গ্রিক দাম, মায়ানমার বা বার্মা। তবে অপশনে তোমাদের মায়ানমার না থাকলে বার্মা দেবা, কারণ বার্মার লুঙ্গি আর ফুঙ্গি। তারপর গুজরাটি হরতাল আর খদ্দর, এই হরতালটা গুরুত্বপূর্ণ। পাঞ্জাবি চাহিদার শিখ, তাস সংক্রান্ত, যারা তাস দেখেছো কখনো তারা জানবা তাসের একটি নাম আছে হরতন, রুইতন, নিষ্কাপন, টেক্কা, তুরুপ। এরপরে আরো আছে, ওগুলো লাগে না, এগুলো গুরুত্বপূর্ণ। ফরাসি কাকু, রেডি, টেকনিক, কার্তুস, কুপন এভাবে। তারপরে আমরা শিখেছি চীনা ভাষা, চা, চিনি, লিচু, সাম্পান, এলাচি। তারপরে হিন্দি ভাষার মা, বাবা, খালা। মা হচ্ছে তদ্ভব, খালা আরবি আর বাবা হচ্ছে তুর্কি। এই 3টা বাদে পৃথিবীর যত আত্মীয় শব্দ আছে, অর্থাৎ চাচা, চাচি, নানা, নানি, ভাই, বোন, স্বামী, স্ত্রী, যাই বলো না কেন, সব হিন্দি ভাষার শব্দ। আর এরপরে বলেছি চানাচুর, পানি। আমরা এভাবে শিখাইছিলাম যে চানাচুর খেয়েছি, ঝাল লেগেছে। আমাদের বর্তমান 36শে জুলাই বা 24-এর গণ অভ্যুত্থানে মুগ্ধ ভাই দেখে বলেছিল পানি লাগবে পানি, এই মুগ্ধ ভাইয়ের সঙ্গে যুক্ত করে পানি লাগবে পানি শব্দটি বলেছিলাম। এই পানি হচ্ছে হিন্দি ভাষার শব্দ। সর্বশেষ আমরা বলেছিলাম যে পর্তুগিজ, আনারস, পেঁপে, গির্জা, চাবি, আলমারি, পাদ্রী, যুবক। সর্বশেষ তোমরা যে ফেসবুকে একটা কিছুদিন আগে জিনিস দেখেছো, ওই কিরে, তরমুজ সংক্রান্ত। এই তরমুজটা ফার্সি ভাষার শব্দ, তবে কিছু বইয়ে দিচ্ছে গ্রিক, তবে কাউন্ট করা হচ্ছে ফার্সি, তাই এটা ফার্সি ভাষার শব্দ। এ হচ্ছে আজকের ক্লাস। সবাইকে শুভরাত্রি, সকলের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।